কেউ নেই আশেপাশে, কেউ নেই। তোকে মারবো না, তুই দাঁড়া। তুই বাঙালি নোস নাকি? তুই হিন্দুস্তানি? তোর ভাষা কি হিন্দি? তুই দাঁড়াচ্ছিস না কেন বল? এই তো এতক্ষণে দাঁড়িয়েছিস। সমুদ্রে এই কাদাগুলো কোথা থেকে আসছে? রিসেন্ট দেখছি কাদা বকখালিতেও হয়েছে। যেভাবে খুশি এরা বাস চালাবে, মানে এরা মনে করে যে মানে এরা যা বলবে যা করবে সেটাই ঠিক। ভদ্রভাবে বাস চালানোটা শেখো। এই যে যাচ্ছে বাংলাদেশের জাহাজ। কোন বাজে 12:39, আর এই যে ব্যাগপত্র আবার গাড়িতে লোড। আজকে বেরোচ্ছি বাবা মা আর এদিকে দিদা, তিনজনকে নিয়ে। তো থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝেই গেছেন যে আমরা যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে হেনরি আইল্যান্ড। কারণ আমরা একটু দেরি করেই বেরিয়েছি, কারণ কালকে আসার পর একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, একটু ঘুম থেকে দেরি করে উঠেছি। তো এখন যাব, একটু দেরি করে বেরিয়ে আমরা ঠিক বিকেলের টাইমে পৌঁছাবো হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডটা ঘুরবো, হেনরি আইল্যান্ডটা ঘোরার পর সন্ধ্যের আগে পৌঁছে যাব বকখালি। তারপর বকখালিতে গিয়ে রুম নেবো, রুমও বুক করা হয়নি। তো আর দেরি করবো না, বেরোনো যাক। তো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। তো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকে একটা জিনিস ভালো যে অত্যাধিক পরিমাণে রোদ নেই, কিন্তু খুব যে গরম নেই তা নয়, গরম মারাত্মক রয়েছে, কিন্তু মেঘলা ওয়েদার। এটা একদিক দিয়ে ভালো। আর একটু হালকা যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় তাহলে তো ব্যাপারটা জমে যাবে সমুদ্রের ধারে, যেটা আমরা দীঘাতে পেলাম না। দীঘাতে খুব গরম ছিল আর প্রচন্ড রোদ ছিল। কালকে ফেরার সময় ট্যাঙ্কি অনেকটাই খালি হয়ে গেছিল, ফুল ট্যাঙ্কি করিয়ে নিয়েছি ব্যাস। কিন্তু এই গাড়িটা কিভাবে লাগিয়েছে, বেরোবো কি করে? দেখো তো কোন দিকটা ফুল ট্যাঙ্কি। এই যে ট্যাঙ্কি ফুল। ফুল ট্যাঙ্কি থাকলে দেখতেও ভালো লাগে, গাড়ি চালাতেও ভালো লাগে। ব্যাস বেরোনো যাক এবার। বকখালির দিকে যাওয়ার আমাদের দুটো অপশন ছিল গড়িয়ার দিক থেকে। একটা অপশন ছিল হচ্ছে বেহালার দিক দিয়ে, বেহালা জোকা হয়ে, বেহালা জোকা পৈলান হয়ে আমতলা। আর একটা অপশন ছিল বারুইপুর হয়ে আমতলা। তো বেহালার দিকে এই টাইমে প্রচণ্ড ভিড় হওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য বেহালার দিক দিয়ে না গিয়ে আমরা বারুইপুরের দিক দিয়ে যাচ্ছি। বারুইপুরের দিক দিয়ে আমতলা মোটামুটি রাস্তাটা ফাঁকা পাওয়া যাবে। পাটুলি ক্রসিং পার হয়ে গেলাম, সোজা যাব বারুইপুরের যাওয়ার যে ফ্লাইওভারটা আছে, ওটা বারুইপুর যাওয়ার ফ্লাইওভার বলে না যদিও, ওটাকে কি বলে, মহামায়াতলার পরে যে ফ্লাইওভারটা আছে ওটা ক্রস করলেই বারুইপুর বাইপাস ধরে নেবো। বারুইপুর বাইপাসের রাস্তা এখন দারুণ, চাক্কা চাক রাস্তা। আজকের পুরো ট্যুর প্ল্যানটা দিদার কারণে, এই যে পিছনে বসে আছে, পুরো দিদার কারণে। দিদা হঠাৎ করে বলছে আমি বকখালি ঘুরতে যাব, আমাকে বকখালি নিয়ে যাবি। চলো, ছুটি রয়েছে, অ্যাপ্লাই করি ছুটি। আর তা নাহলে ফালতু বাড়িতে বসে থেকে তো আলটিমেট কোনো লাভ নেই। কিন্তু এখানেও তো দেখছি হালকা হালকা জ্যাম। বারুইপুর বাইপাস পর্যন্ত না যাওয়া পর্যন্ত একটু জ্যামের মধ্যে পড়তে হবে। আবার জ্যামের মধ্যে পড়বো আমতলা গিয়ে। আমতলায় প্রচণ্ড জ্যাম হয়, কেন হয় কে জানে বাবা, জঘন্য রকমের জ্যাম হয়। আর আজ কি বার? আজ সোমবার, কোনো পুজো টুজো নেই তো। আমতলার ওদিকে একটা কোথায় পুজো থাকে, পুজোর দিন আরো জ্যাম হয়। দেখলাম ফ্লাইওভার, এই ফ্লাইওভারটা হচ্ছে কামালগাজী ফ্লাইওভার। আমার কিছুতেই নামটা মনে পড়ছিল না, কামালগাজী ফ্লাইওভার। ফ্লাইওভারটা ব্যাপক, কিন্তু ফ্লাইওভারের এইখানে যে ব্যাঁকটা আছে, এই ব্যাঁকটা মারাত্মক। বহু বছর আগে আমি একবার, বেশ ভালো গাড়ির স্পিড ছিল, হঠাৎ করে এই ব্যাঁকটায় মানে আমার নিজেরও কেমন লেগেছিল, এত স্পিডে আসছিলাম আমি, আর হঠাৎ করে এই ব্যাঁকটা পুরো এস, এই যে এখান থেকে একটা ব্যাঁক হলো, আবার সামনে আবার ব্যাঁক আছে, ওই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন লাল গাড়িটা বেঁকবে এবার, এই যে আবার এখান থেকে ব্যাঁক, মারাত্মক ব্যাঁক, পুরো বেঁকে 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 ফ্লাইওভারটা। কাল রাতে যখন বাড়ি ফিরলাম তখন মনে হচ্ছে থাক, সকালে উঠে আর যাবো না, রেস্ট নেবো। কিন্তু ঘুমানোর পর সকালে উঠে মনে হলো যে না, বাড়িতে রেস্ট নিয়ে কি করবো, চলো 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 চলো। কেউ রেডি ছিল না, সবার ব্যাগ তাড়াতাড়ি করে গুছিয়ে রেডি হয়ে বেরোলাম। কিন্তু প্ল্যানিং ছিল যে বিকেলের দিকে যাব, হয় সকালে বেরোতে হতো, 5টা-6টার দিকে বেরোতে পারলে ভালো হতো, তাহলে গিয়েই বিকেলের টাইমটা বকখালি ঘুরে, বিকেলে বলছি সকালের টাইমটা বকখালি ঘুরে
আবার বিকেলের টাইমে হেনরি আইল্যান্ড যাওয়া যেত, কিন্তু সেটা যতক্ষণ হয়নি, সুতরাং ওই দুপুরে গিয়ে কোনো লাভ নেই, বরং বিকেলে হেনরি আইল্যান্ডটা ঘুরে বকখালি ঢুকবো। কিছু বছর আগেও এই বাইপাসটা এত জঘন্য ছিল, এত খানা খন্দ, একদম জঘন্য রাস্তা ছিল। এখন তো একদম পুরো মাখন মাখন, 2 লেন মাখন আর 1 ওয়ে, এটাই তো চাই। এই এসে গেছি বারুইপুর। এবার এখান থেকে ডান দিক নিয়ে নেবো, ডান দিকে গেলে আমতলা, আমতলা থেকে আবার বাঁ দিক নিয়ে নেবো। চলো, সিগন্যাল রয়েছে, কিছু করার নেই, একটু দাঁড়াতে হবে। কিন্তু এই রাস্তাটা এত ভালো হয়, কত তাড়াতাড়ি চলে আসলাম বারুইপুর। চলো, সিগন্যাল হয়ে গেছে, যাওয়া যাক। কিন্তু এই রাস্তাটা বড্ড আঁকা বাঁকা, বড্ড আঁকা বাঁকা। এই রাস্তাটা অত্যাধিক ব্যাক, এটাই হচ্ছে এই রাস্তাটার একটা সমস্যা, আর কিছুই না। আর বোধ এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাকটা অত্যাধিক, অত্যাধিক পরিমাণে, 100-200 মিটার অন্তর অন্তর ব্যাক। বাবা, অনেকদিন আসিনি এই রাস্তায়। এই রাস্তার তো খুব খারাপ অবস্থা, একদম ভাঙা চোরা যাতা হয়ে রয়েছে, বিশাল বিশাল গর্ত। এ কি এই কয়েকদিনে এইরকম অবস্থা হয়ে গেছে? আরে বাবা, দেখুন এদিকে রাস্তার অবস্থা। আরে এই যে আমতলার কাছে বিশাল জ্যাম। এখানে যত দিন যাচ্ছে তত যেন জ্যামের পরিমাণ বাড়ছে। আগেও জ্যাম হতো, কিন্তু এইরকম মারাত্মক লেভেলের হতো না। এর আগের বার আসলাম তখন দেখলাম মারাত্মক লেভেলের জ্যাম, আর এই যে আজকেও দেখছি সেই একই রকম অবস্থা। দেখুন, ওফ, এই জায়গাটা থেকে বেরোতে পারলে বেঁচে যাই মনে হচ্ছে, এমন অবস্থা। আর সামনে একটা ভ্যান এসে আরো গন্ডগোল হয়ে গেছে। সবার তারা, সবার তারা এমন অ্যাবনর্মাল। দেখুন, এইখান দিয়ে টোটোটা ঢোকালো, অপোজিট সাইড দিয়ে টোটো ঢোকালো, এদিক দিয়ে গাড়ি, ব্যাস, আর বেরোনো যাচ্ছে না। মানে এখান দিয়ে ঢুকালি কেন তুই? অদ্ভুত, অন্যজনকে বলছে। দেখেছেন অবস্থা, দেখেছেন? মানে এদিক দিয়ে বাইক ঢুকিয়ে দিচ্ছে, যে যেদিক দিয়ে পারছে ঢুকিয়ে দিচ্ছে। মানে একটা গাড়ি বেরিয়ে গেলে যে এই যে জায়গাটা এতটা সুন্দর জায়গা, পুরো ক্লিন হয়ে যাবে, সেসব ব্যাপার নেই। আর এইদিকে 3খানা লাইন হয়ে গেছে, ওইদিকে বাঁ দিকের লাইন, এদিক দিয়ে একটা গাড়ি যেতে পারছে না, ওদিক দিয়ে 3টে লাইন বানিয়ে দিয়েছে। আসো আসো, পুরো ভিতরে ঢুকে যাও এই লাইনে। এই হচ্ছে সমস্যা। এই আমতলার এই জ্যামটার কারণে বকখালি আসতে ইচ্ছে করে না। হয় একদম আর্লি মর্নিং এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে, নয়তো পুরো এই জ্যামের খপ্পরে পড়তে হবে। কালকে আসার সময় সেম কেস হবে, বিশাল জ্যাম, বিশাল জ্যাম। ব্যাস, ওই জায়গা থেকে সামান্য একটু এগিয়ে আসুন, ব্যাস, আর কিচ্ছু নেই। দেখুন, একদম পুরো ক্লিন ক্লিয়ার জায়গা, আর কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে ওই জায়গায় অত জ্যামের কারণ শুধুমাত্র কয়েকটা কারণ। সে হচ্ছে টোটো, অটো, ওইখানেই হচ্ছে অটো স্ট্যান্ড, পুরো ওই মোড়ের মাথায় চতুর্দিকে অটো স্ট্যান্ড, আর প্রচুর অটো। আর তার সঙ্গে এই রাস্তায় ওঠে টোটো, টোটোর তো কোনো হিসাব নেই, ডান দিক বাঁ দিক, ওর যেখান দিয়ে খুশি ও সেদিক দিয়ে যাবে। আর ওই চতুর্মাথা রাস্তা, পুরো একদম যাতা অবস্থা। কোথাও জ্যামে আটকালে, মানে জ্যামের জন্য যত না অস্বস্তি লাগে, তার থেকে বেশি অস্বস্তি লাগে ওই এদিক ওদিক দিয়ে এ ঢুকিয়ে দিচ্ছে, ও ঢুকিয়ে দিচ্ছে। আর সেই জায়গায় যদি অটো, টোটো আর বাইক, এই 30 শক্তির যদি মেলবন্ধন ঘটে যায়, ব্যাস, আর দেখতে হচ্ছে না। মানে সেই জ্যাম একদম পুরো আচার হয়ে যাবে, জ্যাম আচার। আর কি বলবো, নর্মালি জ্যাম, বড় বড় জ্যামে ফেসেছি। ট্রাকের জ্যাম, যেমন ন্যাশনাল হাইওয়েতে জ্যাম, শুধু ট্রাক আর গাড়ি, সেখানে হয়তো ঘন্টার পর ঘন্টা 4-5 ঘন্টা আটকে দেখেছি, সেগুলো আলাদা।
সেগুলো অস্বস্তি লেগেছে, কিন্তু তার মধ্যে এইরকম নেই যে এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ও দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এ ঘষে দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হয় না। এই যে ডান দিক হচ্ছে নেত্রা স্টেশন। বাবা রে, দাঁড়া রে ভাই, একসঙ্গে দুজন। নেত্রা স্টেশন এই পার হলাম, এই দিকটা দিয়ে যাচ্ছি। এই দিকটা দিয়ে গেলে একটু কম ঘুরতে হয়, তা নাহলে ডায়মন্ড হারবার দিয়েও যাওয়া যায়। ডায়মন্ড হারবার দিয়ে গেলে একটু বেশি ঘুরতে হয়। তো চলো, এটা শর্টকাট যেহেতু এটাই নিচ্ছি। আর দুপুরের টাইম যেহেতু এখানে খুব একটা জ্যাম বা ভিড় পাবো না, মার্কেট ম্যাক্সিমামই সব বন্ধ এখন দুপুরের টাইম। এটা যদি 10টা 11টা হতো তাহলে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, বাজার থাকে ওই টাইমটায়, প্রচুর ভিড় হয়। এই ন্যাশনাল হাইওয়েতে আবার উঠে গেছি, এখনো দেখাচ্ছে মোটামুটি 75 কিলোমিটার। কত রাস্তা রে ভাই, যেন এগোচ্ছেই না মনে হচ্ছে, এমন ভাব। এই যে কাকদ্বীপ মোড়, এখান থেকে ডান দিকে গেলে লট 8 থেকে গঙ্গাসাগর যাওয়া যেতে পারে। এটা এখন গঙ্গাসাগর যাওয়ার কোনো ইচ্ছা নেই এই গরমের মধ্যে। গঙ্গাসাগর শীতকালে ঠিক আছে, তবে জানুয়ারি মাসে না, কারণ জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলা হয়, তখন মারাত্মক ভিড় হয়। জানুয়ারি মাস বাদ দিয়ে হয় ডিসেম্বর নয় ফেব্রুয়ারি। এতক্ষণে ঢুকে গেলাম নামখানা। আর এই সামনেই রয়েছে নামখানা ব্রিজ। ওফ, আগে যখন এই ব্রিজটা ছিল না, তখন এখান থেকে বকখালি যাওয়া একটা শাস্তির মতো ছিল গাড়ি নিয়ে। সেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, তারপর সেই বড় বড় ভেসেলে করে গাড়ি পার হতো। ওফ বাপরে বাপ, সেই দিনের কথা মনে করলেও ভয় লাগে। আর এখন কত ইজি হয়ে গেছে নামখানা থেকে বকখালি যাওয়া। এই যে ব্রিজের উপর থেকে দেখুন নামখানায় কত মাছ ধরার ট্রলার, পুরো লাল হয়ে রয়েছে। আর এই নদীটার নাম হচ্ছে হাতানি দোয়ানি নদী। কত ট্রলার দেখেছেন। আর এই হচ্ছে ব্রিজ। আর অন্য পাড়টায় গিয়ে দেখা যাক কি আছে। আর এই পাড়েও দেখুন কত ট্রলার, পুরো বিক্ষিপ্ত ভাবে ট্রলার। আর দূরে দেখুন একটা জাহাজ আসছে, জাহাজটার নাম বোঝা যাচ্ছে না, জাহাজটা আসছে মাঝখান দিয়ে, যেটা আসছে এটা হচ্ছে জাহাজ। এই যে জাহাজটা আস্তে আস্তে এগিয়ে আসছে, এটার নাম হচ্ছে এমভি সিফাত আমরিন। এটা হচ্ছে বাংলাদেশের, বাবা কি আওয়াজ, এটা বাংলাদেশের জাহাজ। ওই যে বাংলাদেশের পতাকা উঠছে। এই যে যাচ্ছে বাংলাদেশের জাহাজ, এই দেখুন বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের পতাকা উঠছে। বাঁ দিকে ইন্ডিয়ার পতাকা রয়েছে, ডান দিকে বাংলাদেশের পতাকা রয়েছে। নিচে থেকে টাটা দিচ্ছে সবাই। চলো আবার রওনা দেওয়া যাক হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। অনেকটা টাইম এখানে বেশ কাটালাম। এদিকে সূর্যি মামাতা একদম পুরো মেঘের আড়ালে মুখ ঢেকে দিয়েছে। এখন একটু রোদ দরকার ছিল, কারণ হেনরি আইল্যান্ডে যেন অন্ধকার না হয়ে যায়। আর এখনই উনি মেঘের মধ্যে মুখ ঢাকছেন, এতক্ষণ কড়া রোদ দিল। নামখানা পার হলেই ফিলিংসটা অন্যরকম হয়ে যায়, একটা অন্যরকম ফিলিংস, যে মনে হয় হ্যাঁ বকখালি যাচ্ছি, প্রায় চলে এসেছি। এখানে আবার যাব হচ্ছে, এখানে আসবো আবার, যাবো কেন বলছি ভাই, আসবো আবার জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময়। যেভাবে খুশি এরা বাস চালাবে, মানে এরা মনে করে যে মানে এরা যা বলবে যা করবে সেটাই ঠিক। ভদ্রভাবে বাস চালানোটা শেখো। এই যে লোকাল রুটের যে বাস,
এরা অন্য গাড়িকে কিছু মনেই করে না, ছোট গাড়িকে ওরা কিছু মনেই করে না। ওখানে যদি আমি সোজাসুজি আমার গাড়ি সোজা না রাখতাম, ওদের বাসের সোজাসুজি, তাহলে ও করতো কি, ও জাস্ট কোনো রকম মাথাটা যদি ঢুকাতে পারতো, তারপরে ও ভাবতো না যে আমার গাড়ির পিছনটা যাবে কি যাবে না, ও মেরে দিয়ে বেরিয়ে যেত। তো আমি ওই জন্য সরিনি, একদম পুরো আমি আমার লেনেই রয়েছি দাঁড়িয়ে। আমি তোমার জন্য রাস্তার নিচে নামবো না। তুমি সাইড দিতে পারলে অবশ্যই তোমাকে সাইড দেবো, কারণ এখানে 2 লেন হাইওয়ে, তোমাকে ওভারটেক করতে গেলে এই লেনে আসতে হবে, এটা একটা ঠিক আছে। ও যখন দেখছে যে আমি গাড়িটা ঢুকে গেছে আমার ওখানে, তারপর ও কি বলে, মানে কি মনে করে ওই গাড়িটা ওর ভিতর ঢুকিয়ে দিল, আর কি স্পিডে এসে ঢুকালো, মানে আমি তুলিনি ওই জায়গায়, ভিডিওটা তোলা সম্ভব হয়নি, মানে তাহলে দেখতে পেতেন। সে দেখতে পাচ্ছে গাড়িটা যাবে না, বেরোবে না, শুধুমাত্র বাস, সেই অহংকারেও বাসটা ঢুকিয়ে দিল। আর ওইখানে আমি একটু যদি কাটিয়ে রাস্তার দিকে নামতাম, হয়তো আমাকে মারতো, নয়তো আমি রাস্তার সাইডে গিয়ে কোনো কিছুতে লেগে যেত আমার গাড়ি। কখনো এইরকম ধরনের অনিয়ম কখনো বরদাস্ত করবে না। আমি তো পিছোতামই না, শুধুমাত্র ওই ডান সাইডে একখানা লরি দাঁড়িয়েছিল, সে এসে রিকোয়েস্ট করলো তাই আমি পিছোলাম, নয়তো ওকে পিছনে করাতাম। ও দেখে কেন ঢোকালো বাসটাকে। এই ট্রিপে বেরিয়ে এইসব ননসেন্স ইডিয়েটদের জন্য না মাঝে মাঝে মুডটাই খারাপ হয়ে যায়, মুডটাই খারাপ হয়ে যায়। 2 লেন হাইওয়েতে এই যে আমি যেমন গাড়িটাকে ওভারটেক করছি, আমি ঠিক আছে, ওই লেনে আমাকে যেতেই হবে, কিচ্ছু করার নেই, কিন্তু অ্যাটলিস্ট অপোজিট সাইড থেকে যে গাড়িটা আসছে তার কথা তো আমাকে ভাবতে হবে যে হ্যাঁ, সে বেরোতে পারবে কি পারবে না, তাকে তো আমি রাস্তা থেকে নামিয়ে খালে ফেলতে পারি না। এখান থেকে বাঁ দিকে যেতে হবে, হেনরিজ আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট। চলো এইবার শুরু হবে খারাপ রাস্তা, জঘন্য রাস্তা। Continue for 1.5 kilometers. চলো, আর মুড খারাপ করে লাভ নেই। মাঝে মাঝে সত্যি খুব খারাপ লাগে কিছু কিছু ক্ষেত্রে, এরা এত বাজে, এদের মানে বাস চালায় এরা, অনেক সময় অনেক প্রবলেম হয়। ঠিক আছে, চলো মুড আবার ঠিক করে নেওয়া যাক। এই জায়গার এই রাস্তাটা বড্ড সরু, এটাই একটা সমস্যা, বড্ড সরু। অপোজিট সাইড থেকে যদি আর একটা গাড়ি চলে আসে তাহলেই মুশকিল। আর এখনো সরু আছে তো ঠিক আছে, এরপর তো শুরু হবে খারাপ রাস্তা, পুরো উপরের পিচ খেয়ে গেছে, পুরো ভাঙা চোরা। এই রাস্তাটা তো ভালো ছিল না, খুব খারাপ ছিল। এই রাস্তাটা ভালো করে, আসলে সামনে টাকা নেবে না, এই যে গাড়ি যাচ্ছে টাকা নেবে, এই যে বুথ, তো এই জায়গাটা ভালো করেছে, ওই দিকটা ভালো করেছে নাকি দেখা যাক। এই যে টিকিট সংগ্রহ করুন, এই যে হাত দেখিয়ে দিয়েছে, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। কি হলো, এই যে এখানে প্রথম দেখলাম গাড়ি থেকে নেমে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। এখান থেকে এখনো প্রায় ঢুকতে হবে আমাকে 2 কিলোমিটার। আসবে না, হ্যাঁ তুমি ওই করো চোরাবালি, তুমি যেখানে পর্যন্ত যাবে সেখানে চোরাবালি থাকবে না, তোমার চিন্তা নেই। আর যে কাঠের পোল আছে, তোমার যা ওয়েট, ও কাঠের পোল ভাঙবে না। 20 কেজি ওয়েট, ওনার আবার কাঠের পোল ভেঙে যাবে বলে চিন্তা। এই যে এখানে লেখা আছে সেগুলো পড়ে পড়ে উনি বলছেন। একটা নেংটি ইঁদুরের মতো চেহারা, তার আবার ওইসব লেখাটা পড়ে নে, লেখাটা পড়ে নেবো। নেংটির মতো তো তোমার চেহারা, তোমারও কাঠের পোল ভাঙবে না, তোমার চিন্তা। চোরাবালিতে পড়লেও সে বালি সরবে না, তোমার চিন্তা নেই, তোমার যা চেহারা। এই যে ভিতর দিয়ে যেতে হবে, এখান দিয়ে, এই রে কোথা দিয়ে জানো, ডান দিকে না সোজা, সোজা মনে হয়, ডান দিকে তো নয়, সোজা। দেখ এইদিকে রাস্তাটা মনে হচ্ছে একটু সারিয়েছে, দেখেই আরো একটু এগোলে বোঝা যাবে। আর এখানে 10 টাকা করে টিকিট নিল, আর গাড়ির জন্য পার্কিং ফিস 30 টাকা নিল। ডান দিকে যেতে হবে কোথা থেকে, আরো সামনে থেকে মনে হচ্ছে। না এইগুলোও খাওয়া খাওয়া রাস্তা ছিল, ইদানিং দেখছি এই রাস্তাটা বানিয়েছে, ওইদিকের রাস্তাটা বানিয়েছে নাকি দেখি। এই দিকের রাস্তাটা যদি বানায় তাহলে তো বিন্দাস। আগে খুব ভয়ানক রাস্তা ছিল, না না না, রাস্তা সবই বানিয়েছে। আগে খুব বাজে রাস্তা ছিল, এখন দারুণ রাস্তা করেছে, দারুণ রাস্তা, সুন্দর সিমেন্টের রাস্তা করে দিয়েছে। কিন্তু একটাই সমস্যা, এখানে সিমেন্টের রাস্তা মাটির থেকে অনেকটা উঁচু, অপোজিট সাইড থেকে আর একটা গাড়ি চলে আসলেই তখন সাইড দেওয়ার সমস্যা হবে, কারণ কেউই গাড়ি নিচে নামাতে পারবে না। এই জিনিসটা এরা চিন্তা ভাবনা না করেই বানিয়েছে। রাস্তাটার কিছু কিছু জায়গায় একটু বাড়িয়ে রাখা দরকার ছিল, বাই চান্স অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসলে মুশকিল। এই যেমন এই জায়গাটায় আমার ওইদিকে রাস্তা ঢুকেছে বলে একটু চওড়া আছে, কিন্তু আর মাঝখানে কোনো জায়গায় চওড়া নেই। অপোজিট সাইডে গাড়ি আসলেই তখন মুশকিল, কেউই চাকা নামাতে পারবে না এই সিমেন্টের রাস্তার উপর থেকে। যে নামাবে তার চাকায় আর উঠবে না।
না, রাস্তাটা সত্যিই সুন্দর করেছে। আগে এই রাস্তাটা খুবই বাজে রাস্তা ছিল। এখানে সব থাকার জায়গাও হয়ে গেছে, আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, কিন্তু আমার মনে হয় এখানে এসে থাকতে খুব একটা ভালো লাগবে না। বিকেলের টাইমে 2-3 ঘন্টা এই জায়গায় ঘুরে বকখালি চলে গেলে ভালো লাগবে। 2-3 ঘন্টার জন্য একদম পারফেক্ট আছে এই জায়গা। গাড়ি নেই কিন্তু টোটো আছে প্রচুর, অর্থাৎ বকখালি যারা ঘুরতে আসে তারা এরকম টোটো ভাড়া করে এখানে আসে। চলো গাড়িটা একটু ভিতরের দিকে রাখি। ব্যাস, চলো গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, এবার যাওয়া যাক। সব ঠিক আছে। হেনরি আইল্যান্ডের পার্কিং স্পট থেকে এই রাস্তাটা হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। দুদিকে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে এগুলো হচ্ছে ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, গিও, অনেক রকমের গাছ আছে। আর এই মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তা, সামনে আবার একটা কাঠের ব্রিজও আছে। গরমকালে হয়তো এখানে বেশিক্ষণ সময় কাটাতে ভালো লাগবে না, কিন্তু শীতকালে যদি আপনি আসেন আর এসে মোটামুটি অনেকটা টাইম কাটাতে ভালো লাগবে। এই জায়গাটা এতটা সুন্দর। বকখালির একটা আলাদা ক্যারেক্টার, এখানকার একটা আলাদা ক্যারেক্টার। এখানে দেখি এর আগের বার যখন এসেছিলাম খুব সুন্দর সুন্দর ম্যানগ্রোভের একটা ওইদিকে ফরেস্ট, কাটা ফরেস্ট, মানে গিয়ে দেখতে পেলে দেখবো। আর ওটা যখন জানুয়ারি মাসে এসেছিলাম তখন দেখেছিলাম, খুব সুন্দর লেগেছিল। তো এবারও ইচ্ছা আছে ওই জায়গাটা যাওয়ার, দেখি সেই জায়গাটা সেরকম আছে না নষ্ট হয়ে গেছে। কারণ সমুদ্র আর পাহাড় একরকম থাকে না, সময়ে সময়ে কিন্তু চেঞ্জ হয়। এই যে সেই কাঠের ব্রিজ, এখানে একজন একজন করে যাওয়ার কথা, সবাই মিলে যাচ্ছে। এখানে যে একজন একজন করে যাওয়ার কথা বলা হয়েছিল, তোরা সবাই মিলে যাচ্ছ কেন? হ্যাঁ, এখানে একজন একজন করে যাবে কি করে? এই দুটোকে নিয়ে যাবো কি করে? এই যে পুরো দুদিকে ভর্তি ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, আর ম্যানগ্রোভের দেওয়াল বলা যেতে পারে, এদিকে ম্যানগ্রোভের দেওয়াল বলা যেতে পারে। ঠিক এই দেওয়ালটা টপকাবো আর ব্যাস, সঙ্গে সঙ্গে হেনরি আইল্যান্ডের সমুদ্র। এই যে এসে গেছি হেনরি আইল্যান্ড। এই দিকে কিছু মরা হচ্ছে ম্যানগ্রোভ গাছ এইদিকে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেটাও ঝড়ে ভেঙে পড়ে গেছে। আর এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র। একটু কাছে যাওয়া যাক। হাত তোলো, হাত তোলো। কেমন যেন পোজ দিচ্ছিলে, দেওয়ার কি পাক মারছিলে কেমন একটা যেন। উরে বাবা, এটা আবার কি? এটা আবার কি? ওরে ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। এই যে সূর্যি মামা পশ্চিম আকাশে অস্ত যাচ্ছেন। আর এই হচ্ছে হেনরি আইল্যান্ডের বিচ। ও কি সুন্দর লাগছে, দেখেছেন? নীল আকাশ, সমুদ্র, মাঝখানে জল রয়েছে। ওই দিকটা যেতে পারছি না, তো ওই দিকটা একটু গেলেও তো হয়। হ্যাঁ, ওই দিকটা একটু যেতে হবে। এই সামনে কিছুটা জল রয়েছে, জলটা পার করে ওইদিকে যেতে হবে। এখন জলটা কতটা বোঝা যাচ্ছে না, যদি হাঁটু পর্যন্ত থাকে তো ঠিক আছে, তার থেকে যদি গভীর হয় তাহলে আবার ওইদিকে গিয়ে করতে হবে। মনে হচ্ছে বেশি গভীরই আছে, এখনো বোঝা যাচ্ছে না। এই যে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তো যাচ্ছি, প্যান্ট ভিজে যাচ্ছে না, ব্যাস তাহলেই হবে। না না, মনে হচ্ছে খুব একটা গভীর নেই, ঠিকই আছে। চলে এসেছি এইদিকে। আরে বাস, জলের মধ্যে মাছ লাফাচ্ছে তো, বাহ। এই যে সমুদ্রের কাছে চলে এসেছি, সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে না আসলে ভালো লাগে? বিন্দাস, বিন্দাস জায়গা, বিন্দাস। এই যে সমুদ্র, 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 আহ, এই যে সমুদ্রে এসে পা ভিজাচ্ছে। বেশি দূর নামবো না, ব্যাস এইটুকুই। কেউ নেই আশেপাশে, কেউ নেই। আর সূর্য আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে, অন্ধকার হওয়ার আগে। ওইদিকে একটা সুন্দর জায়গা আছে, এর আগের বার এসে দেখেছিলাম, তো দেখিস ততদূর যাওয়া যায় কি যায় না। সমুদ্রের ধার দিয়ে দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটাই যেতে হবে, অনেকটা দূরে।
আবার ফিরতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। আর এই সমুদ্রের জলে পা ভিজাতে ভিজাতে হেঁটে চলো, সমুদ্রের জলে পা ভিজাতে ভিজাতে। ব্যাটা সূর্যি মামা উল্টো দিকে রয়েছে, যে এদিকে ঘুরছি পুরো কালো হয়ে যাচ্ছে, এদিকে করো ফর্সা। সূর্যি মামা আর একটু পরে ডুবলে হতো না, যদিও দোষটা আমার ক্যালকুলেশনে ভুলে গেছে, একটু দেরি হয়ে গেছে বেরোতে। আপনারাই বলুন এরকম নির্জন সমুদ্র সৈকতে টাইম কাটাতে কেমন লাগবে। তবে একটা কথা সত্যি, বড় বড় বোর্ডে লেখা আছে কি, চোরা বালি, চোরা স্রোত আছে, সাবধান। চোরা স্রোতে নামার তো কোনো ব্যাপারই নেই, কারণ সমুদ্রে বেশি দূর নামছি না, জাস্ট পা ভিজাচ্ছি। আর চোরা বালি জেনারেলি এরকম জায়গায় খুব একটা থাকে না, আর থাকলেও ছোটো ছোটো অত অসুবিধা নেই, নির্ভয়ে যাওয়া যেতে পারে। 5:25 বাজে, এখানে যদিও 5:30টার মধ্যে টাইম বাঁশি বাজাতে শুরু করেছিল। তো জাস্ট রিকোয়েস্ট করলাম যে সামনের ওই ম্যানগ্রোভ ফরেস্টটা থেকে ঘুরেই চলে আসবো, কারণ খুব সুন্দর জায়গাটা। এর আগের বার যখন এসেছিলাম খুব ভালো লেগেছিল। তো যাই হোক, রিকোয়েস্ট রেখেছে। আমার রিকোয়েস্ট জেনারেলি রিকোয়েস্ট রাখে না, 5:30 বেজে গেলে বার করে দেয়, বলো যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন। আর এখানে লাল ক্যাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু লাল ক্যাঁকড়া ধরতে যাওয়ার আগেই ওরা ব্যাটারা পালিয়ে যাবে। আর তাড়াতাড়ি করছি বলে ঘেমে যাচ্ছি। এখানে কিন্তু অন্যান্য সময় যতটা হাওয়া দেয় সেই পরিমাণে হাওয়া দিচ্ছে না, কারণ চুল দেখেই বুঝতে পারছেন খুব একটা চুল উঠছে না। চুল উঠছে না মানে সমুদ্রে হাওয়া নেই। এইটা আমি এইবার দীঘা মন্দারমণি গিয়েও দেখলাম যে হাওয়া খুব কম। ওখানকার লোকও বলছে কিছুদিন ধরে দেখছি সমুদ্রে হাওয়া নেই, আর সমুদ্রের দ্বারা হাওয়া নেই, এটা একটা মানে সত্যি বিস্ময়ের ব্যাপার একদম। এই যে লাল কাঁকড়া, দেখি দেখি দেখি, দাঁড়া 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 দাঁড়া, ওই দাঁড়া 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 দাঁড়া, পালাবি না, দাঁড়া দাঁড়া, মারবো না, কিচ্ছু করবো না, দাঁড়া 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 দাঁড়া, তোকে পালাতে দেবো না, তুই দাঁড়া 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 দাঁড়া, শিগগিরি দাঁড়া 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 দাঁড়া, একদম দাঁড়া দাঁড়া, তোকে মারবো না, ভয় নেই, তুই দাঁড়া। পালাচ্ছিস কোথায় বেটা, পালাচ্ছিস কোথায়? তোকে মারবো না, তুই দাঁড়া। তুই বাঙালি নোস নাকি? তুই হিন্দুস্তানি? তোর ভাষা কি হিন্দি? তুই দাঁড়াচ্ছিস না কেন বল? এই তো এতক্ষণে দাঁড়িয়েছিস, আমি কি তোকে মারবো? আমার কী দরকার আছে তোকে মারার? ও ঠিক আছে, সুন্দর, এত সুন্দর ফটোশ্যুট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিন্তু তুমি আমাকে হাঁপিয়ে দিয়েছো, কী প্রয়োজন ছিল এত দৌড়ানোর? আমি কি তোকে থরি মারবো? ঠিক আছে যা, তোকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছো, যাও যাও তুমি তোমার ঘরে যাও, ভালো দেখো, বাই বাই। কাঁকড়া মহাশয়, ক্যাঁকড়া মহাশয় বাংলা জানতো না, ক্যাঁকড়া মহাশয় এসছে কেরালা থেকে, মালায়ান ভাষা জানতো। ও ক্যাঁকড়া মহাশয়ের ছবি আর ভিডিও তুলতে গিয়ে ঘেমে গেলাম পুরো। ও যাকে চলে এসেছি, কিন্তু একটা জিনিস দেখছি যে সমুদ্রের ধারে সবসময় ভাঙা গড়ার খেলা চলতেই থাকে, পাহাড়েও সেম। এখানে কত সুন্দর ছিল, কিন্তু জায়গাটা আরও কেমন হয়ে গেছে। এর মধ্যে তো বড় ঝড় হয়নি, কিন্তু সেই ম্যানগ্রোভ ফরেস্টটাই তো নষ্ট হয়ে গেছে। আপনারা যদি আমার জানুয়ারির ভিডিও দেখেন হেনির আইল্যান্ডের, তো সেখানে দেখতে পাবেন কি সুন্দর ফরেস্টটা ছিল। এ বাবা, আমি রিকোয়েস্ট করে তো এখানটায় এলাম, কিন্তু ফরেস্টটার কি অবস্থা, ইস পুরো কাদা কাদা হয়ে গেছে, ফরেস্টটাই নষ্ট হয়ে গেছে। ইস জায়গাটা কি অবস্থা হয়ে গেছে, আর কি স্লিপি হয়ে গেছে বাবা, পুরো কাদা কাদা হয়ে রয়েছে। না আর যাওয়াটা ঠিক হবে না, এই যে পা পুরো স্লিপ খেয়ে বেরিয়ে যাচ্ছে, থাকছে না, এখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। ইস এই জায়গাটা কি অপূর্ব সুন্দর ছিল, পুরো নষ্ট হয়ে গেছে। সমুদ্রে এই কাদাগুলো কোথা থেকে আসছে? রিসেন্ট দেখছি কাদা, বকখালিতেও হয়েছে, পুরো কাদা। জেনারেলি সমুদ্রের ধার বালির হয়। হ্যাঁ, ম্যানগ্রোভ ফরেস্টটা এরকম অবস্থা হয়ে গিয়ে আমার নিজের খুব খারাপ লাগছে। আর এই যে এখান থেকে ছিল, পুরো কাঠগুলো দেখুন ভেঙে ভেঙে মুখগুলো বেরিয়ে রয়েছে গাছের। ইস
খারাপ লাগছে, থাক রিস্ক নেবো না ফালতু এত স্লিপি সারফেসে। তাও এদিকটা আরেকটু আসলাম কিন্তু কোনো লাভ নেই, পুরো জায়গাটা নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। ওইদিকে দৌড়াদৌড়ি করে ঘাম হচ্ছে, আর এদিকে এসে একটু হতাশই হলাম হেনরি আইল্যান্ডে। কিন্তু হেনরি আইল্যান্ডের বিচটা অসাধারণ, এই বিচটার লোভে আমি সবসময় বকখালি আসলে হেনরি আইল্যান্ড আসবই, একদম কনফার্ম। আর আপনারাও বকখালি আসলে হেনরি আইল্যান্ড অন্তত একবার ঘুরে যান, ভালো লাগবে। সো হেনরি আইল্যান্ডে কিছুটা হতাশা, কিছুটা আনন্দ, কিছুটা ভালোবাসা নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটাকে আর বড় করব না, ভিডিওটা আই হোপ অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছু আনন্দ করলাম এখানে। এইবার বকখালির দিকে যাওয়া যাক। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব অবশ্যই করুন যদি না সাবস্ক্রাইব করা থাকে প্লিজ। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।